এবার আমি বাজেট পড়ে আমি দেখব যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। তাদের যে লোন দেওয়ার কথা ছিল সেটার লাস্ট দুটো কিস্তি তারা এই সরকারের সময় বাতিল করেছে। IMF যখন ঋণের কিস্তি বাতিল করে এবং তখন দেখা যায় যে অন্যান্য দাতা সংস্থাগুলো আর সেভাবে ঋণ দিতে চায় না। আর দুই হচ্ছে আমার কাছে মনে হয়েছে রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকেও যথেষ্ট উচ্চাভিলাষী বলে মনে হয়েছে, বিকজ আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম। সো সেই জায়গায় এত বেশি ট্যাক্স সরকার আহরণ করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সো এই সকল কিছু মিলিয়ে বাজেটটি আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা একটা প্রশ্ন থাকে। তবে এই বাজেটে বেশ কিছু জায়গায় স্বস্তির ব্যাপার আছে। অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে শুল্ক মাফ করা হয়েছে। সো সেই জিনিসগুলোর দাম কমবে বলে আমরা আশা রাখি। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে মুদ্রাস্ফীতি প্রায় 9.42% কাছাকাছি। সো দ্যাট ইজ ভেরি হাই নাম্বার, মানে 9.4 মানে অনেক। সো এই মূল্যস্ফীতিটা কি করে কমিয়ে আনা যায়, আশা করি সরকার সেই ব্যাপারে পদক্ষেপ নেবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। সো এই সব কিছুই কিন্তু মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। সো দেখা যাক সরকার এই ব্যাপারে কি করে। স্বাস্থ্য 3 নম্বর, সামাজিক সুরক্ষা এবং শিক্ষাতে এবার দেখলাম জিডিপির 2% বরাদ্দ এসছে। যদিও বলা হয় যে স্ট্যান্ডার্ড বরাদ্দ জিডিপির 5%, স্বাস্থ্যে এসছে জিডিপির 1% মাত্র। এটাও কিন্তু স্ট্যান্ডার্ডের অনেক নিচে। সো এই দুটো ক্ষেত্রে যথেষ্ট আশা থাকা সত্ত্বেও আমরা সেরকম আশা পূরণের জায়গা দেখিনি। আর সামাজিক সুরক্ষা খাতে অতীতে আমরা দেখেছি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আপনার পেনশন, এই সব কিছু মিলিয়ে সংখ্যাটিকে বড় দেখানো হয়। সো এবার আমি বাজেট পড়ে আমি দেখব যে আসলে যে 1 লক্ষ টাকার উপরে যেটা সামাজিক সুরক্ষা বলা হচ্ছে সেটা আসলে কতটা সামাজিক সুরক্ষা আর কতটা আপনার পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি। বিকজ আমরা যদি সামাজিক সুরক্ষা বলতে যেটা আমরা ভাতা বুঝে থাকি, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ভাতাগুলো যোগ করলে আমরা আগের আমলে দেখেছি 8-9 হাজার কোটি টাকার ওপরে সেটা আসে না। যদিও বলার সময় বলা হয় 1 লক্ষ কোটি টাকার উপরে সামাজিক সুরক্ষা। সো এবারও যদি আমরা পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি ভাতা যুক্ত করে সেটা 1 লক্ষ টাকা হয় তাহলে এটা আসলে প্রান্তিক মানুষকে তেমন কোনো সুবিধা দেবে না। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটাও তো সামাজিক সুরক্ষার মধ্যে। হ্যাঁ, ফ্যামিলি কার্ড যেটা বলা হচ্ছে যে সামনের বছরের মধ্যে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে এবং 14,000 কোটি টাকার উপরে সম্ভবত বরাদ্দ দেখানো হচ্ছে। আপনি যদি সেটাকেও হিসাব করেন যে আমাদের 1 লক্ষ টাকার উপরে যেখানে আমরা সামাজিক সুরক্ষা বলছি সেখানে মাত্র 14,500 বা এরকম কোটি টাকা কার্ডের পেছনে, যেটা আপনি বললেন সামাজিক সুরক্ষা কার্ডের পেছনে। সো এটাও কিন্তু অপ্রতুল। এটাও কি খুব বেশি আপনার মনে হয়? খুব বেশি তো নয়। কিন্তু বিগত দিনের তুলনায় তো শতাংশ কিছুটা বেড়েছে। হ্যাঁ, বিগত দিনের তুলনায় কিছুটা বেড়েছে, তবে একই সঙ্গে আমাদের জিডিপির আকার বেড়েছে। আমাদের জিডিপির আকার এখন ধরা হচ্ছে 68 লক্ষ কোটি টাকা। সো দ্য জিডিপির আকার তো অনেক বড়। সেই তুলনায় আপনি যদি জিডিপির রেশিওতে দেখেন সেটা খুব বেশি আসবে না। বারবার ধর্ণা দিয়েও কিন্তু এই সরকার কোনো ঋণ অ্যালটমেন্ট পায়নি, কোনো ঋণ তাদের দেওয়া হয়নি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একেবারেই শুভ আশা থেকে, বিকজ IMF তার ঋণের কিস্তি বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ আ ভেরি মেজর মুভ অন দি পার্ট অফ IMF। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই শুভ আশা থেকে করা হয়েছে। হ্যাঁ, এখানে হতে পারে, কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা যদি চীন বা অন্য দেশের যে অনুদানের কথা, ঋণের কথা বলছি, সেখানে সুদের হারটা অনেক বেশি। IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের সুদের হার কিন্তু অনেক কম। সে কারণেই সরকারগুলো চেষ্টা করে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে। আর IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন ঋণ দেয় তখন কিন্তু অন্য দাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে। বাজেট হয়ে গেল, নতুন সরকারের প্রথম বাজেট। নতুন সরকার ক্ষমতায় আসার 3.5 মাসের মধ্যেই তাদেরকে বিশাল বড় এবং বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বাজেট দিতে হলো।
বাজেটকে অনেকে স্বপ্নবিলাসী বলছেন, কল্পনাবিলাসী বলছেন, অনেকে প্রশংসা করছেন। এটাই স্বাভাবিক। কোনো একটা সরকার বাজেট দিলে তার পক্ষে এক দল বলবে, বিপক্ষে এক দল বলবে, সরকারের পক্ষের লোকজন বাজেটকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করবে, বিরোধী পক্ষ বাজেটের সমালোচনা করে তীব্র আন্দোলন করবে, এরকমটা আমরা দেখে আসছে। সেখানে ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা নেই। কেমন হলো আদতে বাজেট? প্রায় 9.5 লাখ কোটি টাকার এই যে বাজেট, অবশ্য এই বাজেটকে কেন্দ্র করে আমরা সংসদের মাননীয় তথাকথিত এমপির এরকম বক্তব্যও শুনেছি যে এটা অনেক টাকা হয়ে গেছে, 600 কোটি টাকা কিংবা 6000 কোটি টাকা হলে ভালো হতো, এরকম আবালদের ভোট দিয়ে আমরা সংসদেও পাঠিয়েছি। সে ভিন্ন আলোচনা। কেমন হলো বাজেট সেই পর্যালোচনাটা আসলে অনেক বড় ব্যাপার। সেই দীর্ঘ পর্যালোচনায় বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই যাওয়া সম্ভব নয়। আজকে যে আলোচনাটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে বাজেটের প্রেক্ষাপটে কোন কোন জিনিসের দাম কমছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে, বাজেটে বিশেষ কোন দিকগুলো নিয়ে বিশেষ করে মূল্যের দিক থেকে দ্রব্যমূল্য ব্যাপার রয়েছে, দ্রব্যমূল্য কমবে এরকম আশা করা হচ্ছে। তেল, চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে আমরা কমতে দেখব এরকমটা আশা করা হচ্ছে। বাজেটে অনেক ভালো দিক রয়েছে, কিন্তু হতাশার একটা দিকও রয়েছে। হতাশার দিক হচ্ছে বাজেটে অনেক ভালো সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সরকার ইন্টারনেট নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ইন্টারনেটের দাম যা ছিল তাই থাকছে। এটা সরকারের আমার মনে হয় এবারের বাজেটের সব থেকে দুর্বল দিকের মধ্যে একটা দিক। ইন্টারনেটের দাম অবশ্যই কমাতে হতো, কারণ এই যে ইন্টারনেট কেন্দ্রিক যে পেশা, সেই পেশা এত দ্রুত গতিতে বাড়ছে, সেখানে যদি আপনি পুরোপুরি সরকারের সাপোর্ট না দেন, প্রয়োজনে প্রণোদনা না দেন, তাহলে এই সম্ভাবনাময় খাতটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। চলুন একটু জেনে দেখি বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, কোন আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা এই বাজেটকে নিয়ে, নাকি হতাশ হতে হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বাজেট হয়ে গেল প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট। এই বাজেটে ভালো দিক যেমন রয়েছে, মন্দ দিকও রয়েছে। আমরা শুধুমাত্র দাম কমা এবং বাড়ার হিসাবগুলো করতে চাই। যে যে জিনিসের দাম বাড়লো সেই বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। যেসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে সেগুলোর মধ্যে রয়েছে বাইসাইকেল, তেল চালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন, বিদেশি খাদ্য সহ বেশ কিছু পণ্য ও সেবায় শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করার কারণে দাম বাড়বে। আজকে 9,38,000 কোটি টাকার যে বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে বাইসাইকেলের দাম, অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ, ফ্রি হুইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক 15 থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। অর্থাৎ বাইসাইকেলের দাম অনেক বাড়বে। এটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি। পরিবেশ ফ্রেন্ডলি যে বাইসাইকেল, সেই বাইসাইকেলের দাম আপনাকে কমাতে হবে। আপনি মোটর বাইকের দাম বাড়াতে পারেন, কিন্তু বাইসাইকেলের দাম বাড়ানো এটা কোনোভাবেই যৌক্তিক কোনো কাজ হতে পারে না। সিগারেটের দাম বাড়ছে 300% পরিবর্তে 350% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। কিছুটা বাড়বে অবশ্য। সিগারেট ব্যবসায়ীরা তো কিছুটা বাড়ার, যত কিছুটাই বাড়ুক না কেন, ওখানে একটা বড় অংশ বাড়িয়ে দেয়। এই যে সব থেকে কম দামের শলাকা প্যাকেট 62 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্যাকেট কমপক্ষে 210 টাকা করার একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে। যদিও এখন বাজারে যে সর্বোচ্চ দামের সিগারেট রয়েছে, বাংলাদেশি সিগারেট, সেই সিগারেটের দাম সম্ভবত প্রতি শলাকা 20 টাকা। যারা ওই ব্র্যান্ডের, সর্বোচ্চ ব্র্যান্ডের সিগারেট খান, তারা হয়তো 20 টাকার জায়গায় এখন 21 টাকা দিয়ে কিনতে বাধ্য হবেন। প্যাকেটে হয়তো 20 টাকা বাড়বে, এরকমটাই হবে। তেল চালিত গাড়ির দাম বাড়ছে, অর্থাৎ অকটেন, ডিজেল, পেট্রোল, এই তেল চালিত যে সকল গাড়ি, সেই গাড়ির দাম বাড়ছে, শুল্ক বাড়ানো হয়েছে। ট্রান্সফরমারের দাম বাড়ছে, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। 1 kVA পর্যন্ত ক্ষমতা সম্পন্ন
ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। ট্রান্সফরমারের দাম অনেক বেশি বাড়বে, এটা আমরা লক্ষ্য করছি। ওয়াশিং মেশিনের দাম বাড়ছে। ওয়াশিং মেশিন এটা সাধারণত একটু উচ্চ মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তরা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে খুব একটা এটা বাড়াতে প্রভাব পড়বে না সাধারণ মানুষের উপরে, এটা বাড়তেই পারে। রডের দাম বাড়ছে, এটা একটা ভয়াবহ বিপর্যয়ের কথা। রড তৈরির বিভিন্ন উপকরণের উপরে ভ্যাট বাড়ানোর ফলে এর দাম বাড়ছে। তার মানে নির্মাণ সামগ্রীতে যখন দাম বাড়বে, রডের দাম যখন বাড়বে, তখন মানে নির্মাণ ব্যয় বাড়বে এবং ফ্ল্যাটের দাম বাড়বে। বিভিন্ন ভাবেই এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। বিদেশি খাদ্য যেমন সুগার, কনফেকশনারি, কফি, তৈরি খাবার ইত্যাদি আমদানিতে শুল্ক হার বাড়ানো হচ্ছে, এগুলো দাম বাড়বে। বিদেশি কাজু বাদামের দাম বাড়বে। বিদেশি পাঙাশের ফিলেট, আমি এটা ঠিক বুঝি না, দেশীয় মৎস্য প্রক্রিয়াকে মানে উৎসাহিত করার জন্য পাঙাশ মাছের ফিলেটের উপরে 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। মানে নতুন করে এটা ছিল না, 20% করা হয়েছে। বিদেশি মধুর দাম বাড়ছে, বিদেশি সুপারির দাম বাড়ছে, বিদেশি লিপ লাইনার ও জেল, লিপ জেল, লিপ লাইনার এগুলোর দাম বাড়ছে। বিদেশি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। এই ব্যাপারগুলো রয়েছে দাম বাড়ার ক্ষেত্রে। সাথে যারা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, যারা মদ্যপান করেন, তাদের জন্য খারাপ খবর হচ্ছে দেশি যে মদ, দেশি মদ মানে দেশি ব্র্যান্ড তো একটাই, কেরু, যেটা কুষ্টিয়ার দর্শনায় অবস্থিত, যদিও সেটা সরকারি কোম্পানি। বাংলাদেশের মানে ওই কোম্পানিটা চিনি শিল্পে ব্যাপক বিস্তর লস করলেও এই কেরু মদ তৈরি করে তারা বিশাল অঙ্কের মুনাফা করছে। সেখানে মানে শোনা যাচ্ছে যে প্রতি লিটারে 500 টাকা নতুন করে ভ্যাট যুক্ত করা হচ্ছে, সুতরাং প্রতি লিটারে অন্তত 500 টাকা বেড়ে যাচ্ছে। যারা মানে এটাতে অভ্যস্ত তাদের জন্য এটা খারাপ খবর। এটা নিয়ে আবার এরকম ট্রলও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বাংলাদেশে বিচি শিল্পকে উৎসাহিত করার জন্য কিংবা ওই চুয়ানি শিল্পকে উৎসাহিত করার জন্য কিংবা গাঁজা শিল্পকে উৎসাহিত করার জন্য এই মদের দাম বাড়ানো হচ্ছে, যেন যারা ইয়াবা ব্যবসা করে, বিচি ব্যবসা করে, তারা যেন ফুলে ফেপে উঠতে পারে। এরকম সমালোচনাও আমরা দেখছি। অন্যদিকে যে সকল দাম মানে আমরা দেখছি যে কমছে, সেই কমার দিকে যদি দৃষ্টি দিই তাহলে সেখানে কিছু সুখবর আছে। যেমন বললাম, ইন্টারনেটের দাম বাড়ছে মানে কমছে না, এটা একটা খারাপ খবর। অবশ্যই এটা বাজেটে রিভিউ করতে হবে এবং ইন্টারনেটের দাম কমাতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে একটা ভালো খবর আছে। প্রফেসর ইউনূসের আমলে কম্পিউটার জগতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতা এবার বোধহয় থামছে। প্রফেসর ইউনূসের আমলে 10,000 12,000 টাকার একটা হার্ড ডিস্কের দাম 60,000 65,000 টাকা হয়েছিল। যারা মানে কম্পিউটার একটা কিনতে যাবেন, যে টাকায় একটা পুরো কম্পিউটার হয়ে যায়, একটা ডেস্কটপ কম্পিউটার হয়ে যায়, সেই টাকা খরচ করতে হচ্ছিল বিগত 1.5 বছরে 2 বছর ধরেই একটা হার্ড ডিস্কের পেছনে। ব্যক্তিগতভাবে আমিও এটা মানে এটার মুখোমুখি হয়েছি। যে হার্ড ডিস্ক 6 মাস আগে ওই সরকার আসার পরপরই যে হার্ড ডিস্ক কিনেছি আমি 12-13 হাজার টাকায়, সেই হার্ড ডিস্ক পরবর্তীতে দেখেছি যে 60-65 হাজার টাকা দাম, যেটা এখনো বিদ্যমান, সেই দামটা কমছে। এটা একটা সুখের খবর। চলুন কি কি ব্যাপারে দাম কমছে একটু আমরা জেনে দেখি। কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে শুল্ক কমানো হচ্ছে, কিডনি চিকিৎসাতে দাম কমবে। হার্টের রিং বসানোতে সেখানে প্রায় 20% শুল্ক কমানো হচ্ছে। ধারণা করা হচ্ছে যে অন্তত প্রতিটি রিংয়ের ক্ষেত্রে কমপক্ষে 20,000 টাকা কমবে। এটা একটা ভালো দিক। মানে 20% না, 10% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে, সেই কারণে 20,000-এর মতো টাকা কমবে এরকমটা ভাবা হচ্ছে। এছাড়া চোখের প্রতিটা ইন্ট্রাকুলার লেন্সের দাম কমে যেতে পারে 5,000 টাকার বেশি। অর্থাৎ চোখের যে লেন্স লাগানো হয়, সেই লেন্সের উপরে শুল্ক কমানো হচ্ছে, সেখানেও দাম কমবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য আমদানি করা 15টি পণ্যের অগ্রিম আয়কর হার 2% থেকে 1% করা হচ্ছে। সেই কারণে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহার্য সমস্ত জিনিসের দাম কমবে।
স্বর্ণ এবং স্বর্ণালঙ্কারের দাম মানে সেটা দিয়ে তৈরি করা দ্রব্যাদির দাম কমছে, সেখানে শুল্ক কমানো হচ্ছে। ইলেকট্রিক বাস, ট্রাক আমদানি, ইলেকট্রিক চার্জিং স্টেশন এইগুলোর দাম কমছে, অর্থাৎ ইলেকট্রিক বাস কিংবা ইলেকট্রিক যানবাহনকে উৎসাহিত করার চেষ্টা করছে সরকার। কম্পিউটারের যত কিছু আছে, কম্পিউটার, প্রিন্টার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, এসএসডি সহ সব কিছুর ওপরে যে মানে শুল্ক ছিল, সেই শুল্ক পুরোপুরি মানে একটা জায়গায় প্রিন্টারের ওপরে 5% থেকে 2% নামানো হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার সার্ভার, কম্পিউটার প্রিন্টার, কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ কম্পিউটার সামগ্রীর দাম ব্যাপক হারে কমবে, এসএসডির দামও কমবে, এটা একটা ভালো খবর। মোবাইলের সিমের দামের উপরে যে 300 টাকা সিম ট্যাক্স ধার্য করা হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন ইচ্ছা করলে মোবাইল কোম্পানিগুলো বিনা পয়সায় সিম কার্ড দিতে পারবে। অবশ্য সেখানে 15 টাকা যোগ হবে, প্রতি 100 টাকায় 15% ভ্যাট যুক্ত করা হয়েছে। অর্থাৎ মোবাইল কোম্পানি যদি সিম 20 টাকায় দিতে চায় তাহলে সেটা হয়তো 22, 23, 25 টাকায় আপনি সিমটা পেয়ে যাবেন। সরকার যে 300 টাকা নিচ্ছিল সেই 300 টাকা আর নেবে না। এখানে দেখা যাচ্ছে আরও কিছু ব্যাপার। পয়েন্ট অফ সেলস পজ মেশিন আমদানির ক্ষেত্রে দাম কমছে। সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে দাম কমছে। রিফ্যাক্টরি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালের দাম মানে শুল্ক কমানো হচ্ছে, দাম কমছে। ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল, সেটার উপরে শুল্ক কমছে, সুতরাং ডিটারজেন্টের দাম কমবে। দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের 5টি কাঁচামাল আমদানিতে সেখানে শুল্ক কমছে, গ্লাসের দাম কমবে। টায়ার টিউব উৎপাদনকারী অর্থাৎ টায়ার টিউবের দাম কমবে। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট উৎপাদন শিল্পের 2টি কাঁচামাল আমদানিতে 30% যে শুল্ক দিতে হতো সেটা 10% দিতে হবে, সেই বিউটি প্রোডাক্টের দাম অনেক কমে যাবে। স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসেবে যেগুলো আসতো তার উপরে শুল্ক কমানো হয়েছে, সেগুলোর দাম কমবে। সৌর বিদ্যুৎ খাতের উপকরণ সমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক সহ সব শুল্ক মানে শূন্য করা হয়েছে, সেখানেও ব্যাপক দাম কমবে। এই সিদ্ধান্তগুলোর পাশাপাশি আমরা আরও যেগুলো দেখছি, আপনারা এক নজরে একটু এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। যে সকল দাম কমতে পারে সেগুলোর মধ্যে রয়েছে, বিবিসি বাংলা এটা নিশ্চিত করছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষি পণ্য যেগুলো বলেছি মানে তেল, চাল, ডাল এগুলোর দাম কমবে। সার, কীটনাশক, শিশু খাদ্য, হার্টের রিং, চোখের লেন্স, ডায়ালিসিস ফিল্টার, ইলেকট্রিক গাড়ি, স্থানীয় বিউটি পণ্য, গিটার, পিয়ানো, ক্যামেরা, প্রজেক্টর, মশলা, খেজুর, সিনথেটিক ওভেন ফেব্রিক্স, মোবাইল ফোন, তথ্য প্রযুক্তি, মোবাইল সিম, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য সুবিধা। এই ব্যাপারগুলো পজিটিভ বাজেটে বলা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন বলা হচ্ছে তখন আরেকটা সিদ্ধান্ত এই বাজেটে ঘোষণা করা হয়েছে, এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রো রেলে 25% ছাড়। অর্থাৎ যার বয়স 65 বছর, 65+ তারা সরকারের ট্রেন ভ্রমণে আর কোনো টাকা দিতে হবে না এবং মেট্রো রেল ভ্রমণে তারা 25% ডিসকাউন্ট পাবেন। এটা একটা ভালো সিদ্ধান্ত, প্রবীণদের জন্য এই সুবিধাটা প্রয়োজন ছিল, এটাও একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। মোটামুটি বাজেটে বেশ কিছু সুখবর আছে। এই সুখবরগুলোর সঙ্গে যদি ইন্টারনেটের দাম কমানো সহ আরও কিছু যুক্ত করা হয় তাহলে একটা আগামী প্রজন্ম এবং এই প্রজন্মের জন্য দারুণ একটা ব্যাপার হতে পারে। আমার মনে হয় যে এই বাজেটে বাজেট ঘোষণার আগে যে নেগেটিভ ব্যাপারগুলো আলোচনা হচ্ছিল, অতটা নেগেটিভ ব্যাপার ঘোষণার পরে আমরা আপাত অর্থে মোটা দাগে দেখতে পাচ্ছি না। এই বাজেট নিয়ে বিস্তর আলোচনা হবে, বিশদ পর্যালোচনা হবে। বাজেটের অভ্যন্তরের অনেক খুঁটিনাটি বিষয় এখনো যেগুলো আমরা জানি না, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসার পরে আমরা পরিষ্কার হতে পারবো যে বাজেটের মূল চিত্রটা কি দাঁড়াচ্ছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানি।